দর্শক সবাইকে স্বাগত মিস্টার হাইজিন নিউজ রুম আপডেটে। আপনাদের সাথে আজ রয়েছে রহমান রাশেদ। পুরো খবরে যাচ্ছি। গুলশানের হলি আর্টিজানের নৃশংস জঙ্গি হামলার 4 বছর আজ। তবে করোনার কারণে হাইকোর্টে নির্ধারিত সময় পেপার বুক তৈরির কাজ শেষ হয়নি। সুপ্রিম কোর্ট সূত্র বলছে এটি যেন দ্রুত শেষ হয়, সেই খবর রাখছেন তারা। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন নিয়মিত আদালত শুরু হলেই ভয়াবহ এই জঙ্গি হামলার মামলা হাইকোর্টে শুনানির উদ্যোগ নেওয়া হবে। মাসুদুর রহমানের রিপোর্ট। 2016 সালের 1 জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা চালায় জঙ্গিরা। নির্মম এই ঘটনায় 2 পুলিশ কর্মকর্তা সহ 22 জনের মৃত্যুতে নিস্তব্ধ হয়ে যায় গোটা দেশ। হলি আর্টিজানের এই হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল গেল বছর 27 নভেম্বর 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয়। খালাস পায় 1 জন। নিয়মানুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সের নথি আসে হাইকোর্টে। সুপ্রিম কোর্ট সূত্র বলছে করোনার কারণে ডেথ রেফারেন্সের নথি প্রস্তুতিতে কিছুটা সময় লেগেছে। মামলার পেপার বুক প্রায় প্রস্তুত হয়েছে, এখন শুনানির জন্য যাবে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলছেন করোনার কারণে এ মামলার শুনানিতে উদ্যোগ নিতে পারেনি রাষ্ট্রপক্ষ। আগেই পদক্ষেপ নিতাম যদি কোভিড-19 এই দুর্যোগ নেমে না আসতো। সাধারণ আদালত যখন শুরু হবে তখন অবশ্যই আমরা এটিকে তালিকাভুক্ত করার জন্য পদক্ষেপ নেব। তবে এক জঙ্গিকে কোন যুক্তিতে খালাস দেয়া হয়েছে তা পর্যালোচনা করে তারও সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করা হবে বলে জানান তিনি। নথিগুলো সব রয়ে গেছে হাইকোর্টে। আমরা তো ঘরে আবদ্ধ, ভার্চুয়ালি আদালত করছি। আমি যদি পড়ে দেখি যে এই আসামিটাকে খালাস দেওয়া সঠিক হয়নি, তবে অবশ্যই আমি আপিল করার পদক্ষেপ নেব। বিচারিক আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেন আইএসের দৃষ্টি আকর্ষণ করাই ছিল এ হামলার লক্ষ্য। তবে রাষ্ট্রপক্ষ মনে করে এ হামলার পর জঙ্গি উত্থান রুখতে বড় ভূমিকা রেখেছে সরকারের যথাযথ পদক্ষেপ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এই মামলা নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আমরা স্বাগত জানাচ্ছি। জনাব মাহবুবে আলম, স্বাগত জানাচ্ছি নিউজরুম আপডেটে। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি। আমি শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জঙ্গি শক্তি যে অপশক্তি, এই অপশক্তি দমনে রাষ্ট্রের যে প্রতিশ্রুতি, যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আজকে 4 বছর অতিক্রম করলো হলি আর্টিজানের নৃশংস হত্যাকাণ্ড। সেই থেকে আজ অবধি এই 4 বছরকে কিভাবে মূল্যায়ন করবেন, আর বিশেষ করে এই নৃশংস যে হত্যাকাণ্ড সেটা নিয়েও আপনার একটু মন্তব্য আশা করছি। এই হত্যাকাণ্ড তুলনাহীন একটি, এবং এরকম নৃশংস হত্যাকাণ্ড আমাদের দেশে এরকম ভাবে আর হয়নি। বিদেশি নাগরিক সহ 2টি দেশের নাগরিক, আমাদের দেশের নাগরিক, নিরীহ নাগরিক, এরা হোটেলে খাচ্ছে, সেই অবস্থায় গিয়ে এদেরকে এরকম মেরে ফেলা। এটা করা হয়েছিল শুধুমাত্র সারা বিশ্বকে জানান দেওয়ার জন্য মৌলবাদীদের পক্ষ থেকে যে তারা বাংলাদেশে তাদের কর্মকাণ্ড আছে এবং বাংলাদেশে তাদের কাজ অব্যাহত আছে। এই ঘটনার পরপরই সরকার খুব দৃঢ়ভাবে এদেরকে দমন করার জন্য পদক্ষেপ নিয়েছে। আপনারা দেখেছেন অতি অল্প সময়ের ভিতরেই নিম্ন আদালতে এই বিচার কার্য সম্পন্ন হয়েছে এবং হাইকোর্টে এর আগে আপনি বললেন যে পেপার বুক এগুলো বাই দিস টাইম রেডি হয়ে যেত, সম্পন্ন হয়ে যেত। করোনা ভাইরাসের এই জন্য সবাই কাজ করতে পারছে না, আমরাও আদালতে যেতে পারছি না। আদালত খুলে গেলে, সাধারণ অবস্থা হলে নিশ্চয়ই আপনার এই মামলার যত রকম প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে এবং আমাদের পক্ষ থেকে আমরা যত শীঘ্র এই মামলাটি আপনার দৃষ্টি এনে শুনানির বন্দোবস্ত করব। হলি আর্টিজান মামলার ডেথ রেফারেন্সের কাজ শেষ পর্যায়ে আমরা জেনেছি। এই মামলার দ্রুত শুনানির কোনো উদ্যোগ রাষ্ট্রপক্ষ নেবে কিনা? অবশ্যই অবশ্যই। ডেথ রেফারেন্স তো ভার্চুয়াল কোর্টে হবে না। ডেথ রেফারেন্স কোর্ট মামলা আপনার এইভাবে নর্মাল কোর্টে যেভাবে হয় সেভাবেই করতে হবে। তার কারণ হলো
পেপার বুক পুঙ্খানুপুঙ্খভাবে এটার সাক্ষী সাবদ এগুলো দেখে তারপরে বিচারটা সম্পন্ন করতে হবে। কাজেই আমরা আশা করছি যত তাড়াতাড়ি এই দুর্যোগ কেটে গেলেই, আদালত স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ শুরু করলেই আমরা আমাদের এটা তাড়াতাড়ি শুনানির জন্য রাষ্ট্রপক্ষ থেকে যত রকম পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সবই নেব। জি, আমরা লক্ষ্য করেছি বিচারিক আদালতে 7 জনের মৃত্যুদণ্ড, 1 জনের খালাস দিয়েছে। এর বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে কিনা বা করবে কিনা? 1 জনের খালাস দিয়েছে, এটা আমরা যখন মামলাটি পর্যালোচনা করব, শুনানির জন্য মেনশন করব, সেই সময় আবার মামলা শুনানির আগেই সমস্তটা দেখে আমি যদি মনে করি আমরা যে একজনকে খালাস দেওয়াটা সঠিক হয়নি, সেই ক্ষেত্রে আমরা আপিল করব। আর যদি আমরা দেখি যে না, খালাস দেওয়াটা সঠিকই হয়েছে, সেক্ষেত্রে আপিল করব না। জি, আর এই ধরনের জঙ্গি হামলা রোধে আমরা দেখে এসেছি সবসময় সরকারও শক্ত হাতে পদক্ষেপ নিয়েছে বা দমনের বিষয়টি আমরা দেখেছি। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এই ব্যাপারে সরকার তো জিরো টলারেন্স দেখাচ্ছে, তবে আমরা যারা জনগণ আছি আমাদেরও সংঘবদ্ধ হতে হবে এদের বিরুদ্ধে। জনমত যাতে প্রখর থাকে এদের বিরুদ্ধে, সব সময় সোচ্চার থাকে এদের বিরুদ্ধে, তাহলেই এই লাইনে আর একটু পা বাড়াবে না। এই ইয়াং যে সমস্ত ছেলেরা অন্ধ মোহে এই সমস্ত পথে হাত পা বাড়াতো, দেখেছেন অনেকে সিরিয়া যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। এগুলোকে আপনার জনমত সবসময় তীব্রভাবে আপনার ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া এবং অন্যান্য যে জনসাধারণের যে সমস্ত সংস্থা আছে, সবাই মিলে এই ধরনের কর্মকাণ্ডকে ধিক্কার দিতে হবে এবং এদেরকে সবসময় আমরা এদেরকে ঘৃণার চোখেই দেখি। অ্যাটর্নি জেনারেল, আমরা এর আগেও দেখেছি যে প্রশাসনের তরফ থেকে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ ছিল, অনেকগুলো অভিযান পরিচালনা করতেও আমরা দেখেছি যে জঙ্গি হামলা বা এরকম কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে, কিন্তু তারা যখন জেলখানায় গিয়েছে বা জেল খাটছে বা যারা শাস্তির আওতায় রয়েছে, তাদেরকে কি আলাদা করে কোনোভাবে কি ভাবার চিন্তা ভাবনা করেছে কিনা? কেননা দেখেছি তারা যখন সাধারণ কয়েদিদের সাথে যখন মিশছে তখনও তাদের মনোভাবের খুব একটা পরিবর্তন অনেক সময় আমরা দেখিনি। এটা ঠিকই বলেছেন, এদের ব্যাপারটা হলো এদের মগজ ধোলাই করা হয় এবং এই মগজ ধোলাইয়ের পেছনে যারা আছে তাদের কিন্তু খুঁজে বের করতে হবে, যাদেরকে এইভাবে তাদেরকে প্রভাবিত করে। এই প্রভাবিত করার যে সমস্ত সংস্থাগুলো, সেই সংস্থাগুলোকে চিহ্নিত করতে হবে এবং এই ধরনের মৌলবাদী শিক্ষা, মৌলবাদী চিন্তা এগুলোর থেকে বিরত রাখার জন্য সবসময় একটা প্রক্রিয়া থাকতে হবে। আমাদের কোনো সময় মনে করতে হবে না যে এরা নিশ্চিহ্ন হয়ে গেছে, সবসময় আমাদেরকে সজাগ থাকতে হবে এদের বিরুদ্ধে। আমরা দেখেছি যে জঙ্গি কর্মকাণ্ডে বিশেষ করে সবচেয়ে বেশি টার্গেটে থাকে তরুণ সমাজ বা যারা কিনা দারিদ্রতার সাথে লড়ছেন বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া যারা। আপনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, নিশ্চয়ই অনেকে দেখেছেন যে আমরা পেপারেও দেখেছি, আমরা গণমাধ্যমে প্রচার করেছি। আপনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে কি বার্তা দিতে চান তরুণদের উদ্দেশ্যে বা যারা এই বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, যারা কিনা এই জঙ্গিদের টার্গেট হিসেবে পরিলক্ষিত হয়? আমি বিশেষ কোনো বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করতে চাই না। আপনারা জানেন সমস্ত বিত্তবানদের ছেলেরা এই সমস্ত ইউনিভার্সিটিতে গিয়ে তারা এই চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়েছিল। সবসময় একটা মুক্ত চিন্তার পরিবেশ যাতে থাকে, সেই জন্যই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে সবসময় আপনার বলতে হবে এবং এরা যাতে নাকি এই মৌলবাদের দিকে ধাবিত না হয়, তাদের মগজ ধোলাই ব্যাপারটা যাতে না হয়, এই ব্যাপারে সবসময় সতর্ক থাকতে হবে এবং এই ব্যাপারে গোয়েন্দা বাহিনীরও একটি বিরাট দায়িত্ব আছে এবং তারা যদি সবসময় সজাগ থাকে তাহলে কিন্তু এটা অনেকটা কন্ট্রোল হবে। জি, অ্যাটর্নি জেনারেল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
দর্শক, অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, কথা হচ্ছিল তার সাথে। আপনারা মিস্টার হাইজিন নিউজ রুম আপডেট দেখছেন। সময় হচ্ছে একটা বিরতির, সাথে থাকবেন, একটু পরে আরো আপডেট নিয়ে ফিরছি। আপনারা মিস্টার হাইজিন নিউজ রুম আপডেট দেখছেন, আপনাদের সাথে রয়েছে রহমান রাশেদ। দেশের করোনা ভাইরাসের ভ্যাকসিন বা টিকা আবিষ্কারের প্রথম ধাপ সম্পন্নের দাবি করেছে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। প্রতিষ্ঠানটি জানিয়েছে বিশ্বব্যাপী করোনার জিনোম সিকোয়েন্স আবিষ্কার হয়েছে ৫,৭৪৩টি, এর মধ্যে বাংলাদেশ থেকে জমা হয়েছে ৭৬টি। সব সিকোয়েন্স বায়ো ইনফরমেটিক্স টুলের মাধ্যমে পরীক্ষা করে ভ্যাকসিনের টার্গেট নিশ্চিত করা হয়েছে। কিন্তু কালকে তো প্রেস কনফারেন্স হচ্ছে, তাহলে তো ওখানে আমরা আরো ডিটেলস পাবো। জি স্যার, তাহলে কি আমরা বলতে পারি স্যার আপনারা ভ্যাকসিনের প্রথম ধাপটা আপনারা কমপ্লিট করতে পেরেছেন? হ্যাঁ, কমপ্লিট। আমি অ্যানিমেল ট্রায়ালও শেষ হয়ে গেছে। টাকা দিয়ে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা, তাতেও মিলছে না সেবা। তীব্র রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেকের ভাগ্যে জুটছে না নমুনা জমা দেওয়ার টোকেন। রাজধানীর মুগদা হাসপাতালে নমুনা পরীক্ষার এই টোকেন যেন সোনার হরিণ, ফলে এখানে করোনা পরীক্ষা করাতে আসা মানুষের ভোগান্তির শেষ নেই। করোনা উপসর্গ নিয়ে এই নারী ভোর ৪টা থেকে রাজধানীর মুগদা হাসপাতালের মূল ফটকের সামনে অপেক্ষা করছেন নমুনা দেবার জন্য, কিন্তু দুপুর ১২টা পর্যন্ত মেলেনি নমুনা জমা দেবার টোকেন। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি, নাক মুখ দিয়ে বের হয় রক্ত। আমরা এখানে সিরিয়াল পাচ্ছি না, আমাদের এখানে ৭২-৭৩ সিরিয়াল দিচ্ছে, কিন্তু আমরা বলছি যে আমাদের রোগী ইমার্জেন্সি, আমাদেরকে একটু সাইড দেন, কিন্তু এই সাইড দিচ্ছে না আমাদেরকে কেউ। তার মতো এরকম অনেক মানুষ উপসর্গ নিয়ে তীব্র রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছেন নমুনা জমা দিতে টোকেন নেবার জন্য, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও তাদের ভাগ্যে জোটেনি টোকেন। ২৮ তারিখ আমার করানোর কথা ছিল, ২৮ তারিখ আসছি, রিটার্ন গেছি, ২৯ তারিখ আসছি, রিটার্ন গেছি, কালকে আসছি, রিটার্ন গেছি, আজকেও একই অবস্থা। আমরা আসছি 4:30 হেই দাঁড়াই রয়েছি, আমরা কি সুস্থ মানুষ বিয়ে খাইতে আইছি? ৮০ বছর বয়সের রোগী এখানে বসে রয়েছে, এখনো টিকিট পাইতেছি না। কেন এই অব্যবস্থাপনা কেন? কোনো লাইনে পাওয়া যায় না, সিরিয়ালে পাওয়া যায় না, টিকিটে পাওয়া যায় না, কয়টা দিয়ে চলে যায়, কয়টা দিয়ে চলে যায়। ৫-৬ জনের নিয়ে এখন ওনারা নাই। এর ভিতরে আমার হাজবেন্ড প্রচন্ড রোদে দাঁড়ায় উনি অসুস্থ হয়ে গেছে। নতুন নিয়ম অনুযায়ী ২০০ টাকার বিনিময়ে যিনি টোকেন দিবেন থেকে থেকে তিনিও উধাও হয়ে যান, ফলে কর্তব্যরত কর্মচারী এবং আনসার বাহিনীর সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন অনেকে। রোগীরা বলছেন নমুনা পরীক্ষায় তারা টাকা দিতে রাজি, তবে সেবা দিতে হবে মানসম্পন্ন। কোন রোগী বাঁচাইতে হলে টাকা দিতে হবে, কি করবো, এটা তো আমাদের জীবন বাঁচার মরণ হাতে। যে কোনো হসপিটালে যাই, যে কোনো রোগীর জন্য যাই, রিপোর্টে দেখালে সঙ্গে সঙ্গে আমার চিকিৎসা হয়ে গেল, এই জন্য আমার জন্য ভালো হয়েছে। ২০০ টাকাটা বড় ফ্যাক্ট না, কিন্তু মূলত আমার কথা সে টেস্ট করতেছে, সে রিপোর্টটা দিবে, মানুষ স্যাটিসফাই হবে, অসুস্থ হলে সে ট্রিটমেন্ট নেবে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরেননি। নতুন নিয়মে দিনে মাত্র ৫০টি নমুনা সংগ্রহ করবে মুগদা হাসপাতাল। তবে সেখানে অবস্থিত বেসরকারিভাবে নমুনা সংগ্রহ বুথে ফি নেওয়া হচ্ছে না। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বেশি ভালোবাসতেন হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত নাতি ফারাজকে, তাই যেন চলে যাওয়ার জন্য বেছে নিলেন ঠিক এই দিনটিকে। দেশের প্রখ্যাত ব্যবসায়ী ট্রান্সকম গ্রুপের কর্ণধার লতিফুর রহমান মারা গেছেন, আপনারা জানেন। কুমিল্লার ১৪ গ্রামের পৈতৃক নিবাসে আজ সকালে এই বিজনেস টাইকুন মারা যান। বাদ এশা গুলশানের আজাদ মসজিদে একটু আগে জানাজা শেষ হয়েছে, এরপর বনানী কবরস্থানে তাকে নিয়ে যে তার দাফন সম্পন্ন করা হবে। তার চলে যাওয়া ব্যবসার জন্য দেশের ব্যবসায়িক একটা অপূরণীয় ক্ষতি, এমনটি বলছেন ব্যবসায়ী মহল। আমরা গর্বিত যে ফারাজ আমাদের এই ফ্যামিলি জন্ম হয়েছিল। নাতি ফারাজকে বড় ভালোবাসতেন দাদা লতিফুর রহমান, তাই হয়তো সবাইকে ছেড়ে চলে গেলেন এমনই একদিনে 4 বছর আগে, যেদিন নাতি ফারাজ হোসেন বন্ধুকে বাঁচাতে জীবন দিয়েছিলেন হোলি আর্টিসানের ঘটনায়। নিরিবিলিতে বিদায় নিতেই যেন বেছে নিলেন নিজ গ্রামের বাড়ি কুমিল্লার 14 গ্রামের চিওরা। যখন নশ্বর পৃথিবীর আলো বাতাসে শেষবারের মতো নিঃশ্বাস নিলেন, ফেলে আসা পদচিহ্নের দিকে শেষবার ফিরে চাইলেন, নিজ জীবনের ঘড়ির কাঁটায় তখন পেরিয়েছে ৭৫টি বছর। উনি শুধু একজন ব্যবসায়ী নেতা ছিলেন না, একজন উদ্যোক্তা ছিলেন না, উনি ছিলেন একজন নীতিবান মানুষ। উনি কখনো নীতির কাছে কখনো
উনি নথি স্বীকার করেন নাই। সবভাবে বাংলাদেশে ব্যবসা করে সফল হওয়া যায়, এই দৃষ্টান্ত বাংলাদেশে এই অবস্থায় বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রদায় আমার মনে হয় দ্বিতীয় আর লতিফুর রহমান সাহেব আমাদের আর জন্মাবেন। লতিফুর রহমানের জন্ম জলপাইগুড়িতে খান বাহাদুর পরিবারে। ছিল নিজেদের পাটকল, চা বাগান। জন্মেছিলেন সোনার চামচ মুখে নিয়েই। তবে স্বাধীনতার পর এক মুহূর্তে সব হারিয়ে জীবনকে ভেবেছেন নতুন করে। এরপর সারা জীবন হেঁটেছেন প্রেরণা হয়ে, মানুষের মাঝে আস্থা হয়ে। Customers who buy in good faith. So quality. পাট দিয়ে শুরু করে ভরসা হয়ে বাড়ানো যেই হাতে, এরপর একে একে যোগ হয়েছে চা বাগান, জীবন বাঁচানোর ওষুধ, প্রথম আলো, ডেইলি স্টারের মতো গণমাধ্যম, ইলেকট্রনিক্স, পেপসি, 7 আপ কিংবা হালের পিৎজা হাট, কেএফসির মতো ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি সহ আরও যে কত কিছু। 1972-এ মাত্র 5 জন মানুষ নিয়ে নতুন করে যাত্রা শুরু করে লতিফুর রহমানের হাত ধরে পরের বছরই প্রতিষ্ঠিত হয় ট্রান্সকম গ্রুপ। প্রায় 5 দশকে প্রতিষ্ঠানটিতে এখন কাজ করেন 13,500-এর বেশি কর্মী, বার্ষিক লেনদেন 3,500 কোটি টাকার বেশি। ব্যবসা পরিচালনায় নীতি, নৈতিকতা, সুনাম আর স্বচ্ছতার স্বীকৃতি স্বরূপ 2012 সালে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি পান ব্যবসা বাণিজ্যের নোবেল খ্যাত বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড। যারা ওনার সাথে একবার কোন রকমের একটা সম্পর্ক, সেটা ব্যবসায়িক হোক, পারিবারিক হোক, ওই সম্পর্ক কিন্তু সারা জীবন অটুট এবং জেনারেশনের পর জেনারেশন উনি সম্পর্কগুলো ধরে রাখতে সক্ষম হয়েছে। যে সমস্ত প্রতিষ্ঠানগুলি উনি স্থাপন করে গেছেন, এগুলো এক কথায় আমি বলবো আদর্শনীয়। আমরা যদি আমি বলতে পারি, সুতরাং এটা আমাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি। হাজারো কীর্তির সাক্ষ্য বহন করা সেই নিভৃতচারী নক্ষত্রের মহাপ্রয়াণে আজ বিষণ্ণ বাংলাদেশ। জান্নাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। আমরা আরেকটা বিরতিতে যেতে চাই। মিস্টার হাইজিন নিউজ রুম আপডেট একটু পর ফিরছি, সাথে থাকবেন। স্বাগত, আপনারা চ্যানেল 24 দেখছেন। মিস্টার হাইজিন নিউজ রুম আপডেট চলছে। হাতে টাকার সংকট, তার উপর বেড়েই চলছে রাজস্ব ঘাটতি। প্রায় থমকে যাওয়া অর্থনীতি প্রতিনিয়ত বেকার করছে বহু মানুষকে। নতুন নতুন মুখ যুক্ত হচ্ছে গরিবের কাতারে। ঠিক এমন সব বহুমুখী সংকট মাথায় নিয়ে আজ থেকে শুরু হলো নতুন অর্থবছর 2020-2021। কার্যকর হয়েছে নতুন বাজেট। আগামী 1 বছরে 5,68,000 কোটি টাকা খরচ করে সরকার সমাধান করতে চান এই সব সমস্যার, যদিও তাতে মোটেও আস্থা পাচ্ছে না বিশ্লেষকরা। আরও জানাবেন ইকবাল আহসান। কে জানতো এতটাই খারাপ কাটবে 2019-20 অর্থ বছরের শেষ প্রান্তিক। করোনা সংকট মোকাবেলায় একের পর এক বদল আনতে হয়েছে পরিকল্পনায়, উদ্যোগও এসেছে যথাসাধ্য, কিন্তু তাতেও যেন হলো না শেষ রক্ষা। বিরূপ প্রভাব পড়ল কর্মসংস্থান, দারিদ্র্য সহ অর্থনীতির সব সূচকে। করোনার কারণে বিদায়ী অর্থ বছরের প্রথম 11 মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 76,000 কোটি টাকার বেশি। থেমে গেছে প্রকল্প বাস্তবায়ন, বহির্বাণিজ্য খাত গভীর অন্ধকারে। আর এত সব সংকট মাথায় নিয়েই শুরু করতে হলো নতুন আরও একটি অর্থ বছর। 3টে চ্যালেঞ্জই দেখছি খুব বড়ভাবে। স্বাস্থ্য সুরক্ষাকে নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ এবং তার অর্থায়ন, নতুন ধরনের বেকার যে আমাদের দেশে সৃষ্টি হচ্ছে তাদের জন্য তাদের সাহায্য সহযোগিতা এবং তাদের জন্য সংস্থান করা, এবং তৃতীয়ত সরকারের এই ধরনের বিভিন্ন যে অর্থায়নের কাঠামো তৈরি হয়েছে সেইগুলোর জন্য অর্থ জোগাড় করা। এই অর্থ বছরে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এনবিআরকে দিয়ে 3,30,000 কোটি টাকার রাজস্ব আহরণ করা, সেই সাথে থমকে যাওয়া অর্থনীতিকে সজীব করে 8.2% প্রবৃদ্ধি অর্জন, যে জন্য নিশ্চিত করতে হবে বিনিয়োগ পরিবেশ, বাড়াতে হবে কাজের সুযোগ। এনবিআর কি অথই সাগরে? হ্যাঁ, অবশ্যই অথই সাগরে, কিন্তু এনবিআর কি কোনো কার্যক্রম আছে? তাদের কি কোনো লাইফ সাপোর্ট আছে? তাদের কি কোনো ভেলা আছে যেটার মাধ্যমে তারা সাঁতার দিয়ে পারে চলে আসতে পারবে? আমার মনে হয় না। হাতে টাকার সংকট থাকলেও খরচের বেলায় উদার হওয়ার আকাঙ্ক্ষা সরকারের, কারণ 5,68,000 কোটি টাকার সিংহভাগই দেওয়া হবে বেতন ভাতা, ঋণের সুদ, ভর্তুকি আর প্রণোদনায়। ফলে করোনা মহামারী থেকে উত্তরণ এবং পরবর্তী পরিস্থিতি সামলাতে খরচ করার মতো থাকবে না পর্যাপ্ত অর্থ। কোভিড চলে যায় 1 মাসের মধ্যে, 15 দিনের মধ্যে,
এমন কিছু ব্যাপার নয় এটা। কিন্তু যদি কেউ কেউ ভয় দেখায় যে 2 বছরও যাবে না ইত্যাদি, তাহলে তো কী করবো। এই অর্থবছর দিয়েই শুরু হচ্ছে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন। গেল 4 দশকে এত বড় অর্থনৈতিক সংকটে দেশ কখনো পড়েছে কিনা সেটি এখন মেলাবার চেষ্টা করছেন বিশ্লেষকরা। কিন্তু তার মধ্যে অর্থমন্ত্রী দিলেন বড় বাজেট, ঘোষণা দিলেন তার গুণগত বাস্তবায়নের। কিন্তু এই বাস্তবায়নের পথে প্রতি পদে তাকে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, তার জন্য কতটা প্রস্তুত সরকার, সেটি এখন বড় প্রশ্ন। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। নিজেদের বিনিয়োগকৃত টাকা ও শেয়ার ফেরত পেতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন ক্রেস্ট সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। আজ সকালে ক্রেস্ট সিকিউরিটিজের পল্টন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই দাবি জানিয়েছেন তারা। দাবি জানান দ্রুত লাপাত্তা হওয়া ক্রেস্ট সিকিউরিটিজের মালিক শহীদুল্লাহকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিতে হবে। সেই সাথে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতি আহ্বান জানান। ক্রেস্ট সিকিউরিটিজের মালিক শহীদুল্লাহকে গ্রেপ্তার এবং টাকা ফেরত পেতে আগামীকাল প্রেস ক্লাবে মানববন্ধন করার ঘোষণা দেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের মা, আমি ওনার কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের এই ক্ষুদ্র বিনিয়োগগুলো আমরা ফেরত পাই, ওনার সহযোগিতা কামনা করি। কার কতটুকু শেয়ার বিক্রি হয়েছে আনঅথরাইজভাবে এবং সব ধরনের বিনিয়োগ যাতে আমরা ফেরত পাই, নিশ্চয়তা পাই, সেটাই হলো আমাদের মূল দাবি। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মীর রাশেদ বিন আমান। তিনি অজিত চন্দ্র আইচের স্থলাভিষিক্ত হন। সম্প্রতি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের ইম্পেরিয়াল কনভেনশন সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 2013 সাল থেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মীর রাশেদ বিন আমিন। ইন্দো বাংলাদেশ প্রোটোকল রুটে প্রথমবারের মতো ভারত থেকে বাংলাদেশের পথে রওনা দিয়েছে কন্টেইনারবাহী জাহাজ। মঙ্গলবার হলদিয়া বন্দর থেকে একটি বার্জ 45টি কন্টেইনার নিয়ে বাংলাদেশের দিকে রওনা দেয়। আশা করা যাচ্ছে 7 দিনের মধ্যেই জলপথ সীমান্ত হেমনগর শ্যামনগর হয়ে মংলা বন্দর থেকে নারায়ণগঞ্জের পানগাঁও টার্মিনালে পৌঁছাবে এই কন্টেইনারগুলো। জলপথে পণ্য পরিবহনের সময় ও খরচ স্থলপথের তুলনায় কম এবং এটি বেশি পরিবেশ বান্ধব হওয়ায় আগামীতে পণ্য পরিবহনে আরও শিল্প সংস্থা এগিয়ে আসবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। মিস্টার হাইজি, নিউজ রুম আপডেট আজকের মতো এখানে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সচেতন থাকুন, সবাই সুস্থ থাকুন।